তিনি যখন দেশের বাইরে চলে গেছেন, চলে যাওয়ার পরে এই যত মিডিয়া আর আওয়ামী লীগের যত মুখ আছে সবগুলো মুখ একত্র হয়ে এই ভদ্রলোককে মানে ছোট করার জন্য যা যা করার দরকার সব কিছু করে হয়েছে এই 2024 সনের আগস্ট মাসের একেবারে 5 তারিখ পর্যন্ত সর্বোচ্চ। কারা করেছে? মিডিয়া করেছে, আওয়ামী লীগ করেছে, সবাই করেছে। এখন তাকে যারা আপহোল্ড করেছে বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী, কিন্তু সেই আপহোল্ড করতে গিয়ে তারা সবসময় চেয়েছে যে তাদের নেতা ব্রিটেনের রাজপ্রাসাদে যাক, তাদের নেতার সঙ্গে আমেরিকার কোনো সিনেটরের বৈঠক হোক, আমেরিকার জো বাইডেনের সঙ্গে একটা ছবি থাকুক, যেভাবে জয়ের হয়, যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের হয়, কিন্তু সেই জিনিসটি হয়নি। মানে উনি যেদিন থেকে লন্ডন আছে সেই জিনিসটা হয়নি। ওনাকে আওয়ামী লীগের লোকজন বলেছে সে এটা না ওঠারা, খুব নেতিবাচক কথা। বিএনপির লোকজন মনে মনে আশা করেছে যে তাদের নেতা ঠিক গহর রিজভির মতো অক্সফোর্ডে যাক, সেখানে গিয়ে একটা বক্তব্য দিক, ইংরেজিতে একটা বক্তব্য দিক। আমরা খুব লাফাই, জয় এত ইংরেজিতে কথা বলে, টিউলিপ এত ইংরেজিতে কথা বলে, আমাদের গা জ্বলে যায়, মেজাজ গরম হয়ে যায়। তা আমাদের নেতা সেই অক্সফোর্ডে যাক, কেমব্রিজে যাক, সেখানে আল জাজিরের সাথে সেটা সাক্ষাৎকার দিক না। তো এইরকম আশা এবং আকাঙ্ক্ষা কিন্তু নেতাকর্মীদের মধ্যে থাকে, তারা সবাই নেতাকে মাথায় নিয়ে নাচতে চায়। তো সেই দিক থেকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেন ক্ষমতায়, তখন সবারই একটা আকাঙ্ক্ষা ছিল যে ইউনূস সাহেবের সঙ্গে বেগম জিয়ার অথবা তারেক রহমান সাহেবের একটা শীর্ষ বৈঠক বাংলাদেশে বা লন্ডনে হোক। আমি নিজেও অনেকবার প্রস্তাব করেছি, আচ্ছা উনি এত জায়গায় যাচ্ছেন, উনি একটু বেগম জিয়ার বাসায় যেতে পারেন না। মানে এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য যেভাবে দরকার, তার সঙ্গে সঙ্গে বিএনপির আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য এই জিনিসটা কিন্তু দীর্ঘদিনের একটা এক্সপেকটেশন ছিল। সিমিলারলি আওয়ামী লীগ তো কখনো মেনেই নেয়নি, এখনও মানে নেয় যে তারেক রহমান সাহেব, বিএনপি বলে যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, দেশনায়ক, এই কথাকে ওরা ট্রল করে, হাসি করে। এবং এখন আওয়ামী লীগ এত বিপদের মধ্যে কিন্তু তাদের এই ধরনের দুষ্টমি থামে নাই, তারা তাদের মতো করে বলছে। তো যার জন্য এই যে একটা নেতিবাচক প্রচারণা, সেই প্রচারণার এগেনস্টে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার একটা শীর্ষ পর্যায়ের বৈঠক হলো, ওটা বিএনপির নেতাকর্মীদের জন্য একটা বিরাট আনন্দের বিষয় ছিল, উচ্ছ্বাসের বিষয় ছিল। এবং বেশিরভাগ বিএনপি নেতাকর্মী অগ্র পশ্চাৎ না ভেবে তারা আনন্দ প্রকাশ করেছে। দিস ইজ দ্য ফার্স্ট থিং। তার মানে তারেক রহমানের মর্যাদা বেড়েছে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করাতে, এরকম? মর্যাদা না, এরকম একটা জিনিস চেয়েছিল যে এরকম একটা জিনিস হোক। এখানে মর্যাদা বাড়লো কমলো নয়, মানে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বা তারেক রহমান দুজনেই যার যার স্বতন্ত্র স্থানে সর্বোচ্চ পর্যায়ে আছেন। উনি সরকারের প্রধান, উনি একটা দলের প্রধান। তারপর সেখানে কেউ কারো মর্যাদা না, কিন্তু আপনি নেতাকর্মীদের এক্সপেকটেশন, গণতন্ত্র যদি ধরেন তাহলে গণতন্ত্র তো পাবলিক পারসেপশন। এখন সেই পাবলিক পারসেপশনে বিএনপির সব নেতাকর্মীরা মনে প্রাণে চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান এবং বেগম জিয়ার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হোক, বৈঠক হোক, উনি লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের সঙ্গে ওনার একটা দেখা হোক, এটা মানুষের আকাঙ্ক্ষা ছিল। যখন সেই জিনিসটা হয়ে গেছে, গত 10 মাসের এক্সপেকটেশন, তখন মানুষ খুব মানে উচ্ছ্বাস প্রকাশ করেছে, আনন্দ প্রকাশ করেছে। এটা হলো ফার্স্ট থিং। সেকেন্ড থিং হলো ওখানে যে যৌথ বিবৃতিটা এসেছে, আর ওখানে দুটো পার্ট। একটা হলো যৌথ বিবৃতি যারা দিয়েছে তারা বৈঠকে ছিলেন না। 2 নম্বর হলো যে বৈঠক একান্তে হয়েছে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এখনও এই 2 জন নেতা তারা বৈঠকের কোনো বিষয় নিয়ে একটা টু শব্দ উচ্চারণ করেননি, নিজেদের ফেসবুকও কিছু বলেননি, টুইটারও কিছু বলেননি, আর বিবৃতি দেননি। বাকি যারা কথাবার্তা বলেছে ওখানে যেটা হয়েছে সেটা হলো বিএনপির যারা বলেছেন কথা, খুব গতানুগতিক, আমির খসরু মাহমুদ চৌধুরী, এর মধ্যে নতুনত্ব কিছু নাই। আর ওখানে যারা মিস্টার খলিলুর রহমান যেটা বলেছেন সেটাও সেই প্রথম গত 10 মাস ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাগুলো বলছেন, বিটুইন ডিসেম্বর টু জুন হতে পারে, এই হলে এই হবে, এই হলে যদি, কিন্তু সেই কথাটাই বলেছেন। এখানে তো আমি তো নতুন করে আলোচনার মধ্যে কিছু দেখিনি, কিন্তু আমি যেটা দেখছি সেটা হলো ফেব্রুয়ারিতে হতে পারে, এটাই না। কিন্তু ওখানে ওর বাইরে যেটা আমাদের সবাইকে কগনিজেন্স জানতে হবে সেটা হলো জনাব তারেক রহমান সাহেব এখানে ইউনূস সাহেবের কাছে যে গেছেন, সেখানে তিনি গেছেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে। আর তিনি যে ইগোটা দেখিয়েছেন সেখানে, সেই ইগোটা হলো তার অপছন্দের, ডক্টর মোহাম্মদ ইউনূসের অপছন্দের মানুষ যদি এই মুহূর্তে বিএনপিতে কেউ থাকে, তার মধ্যে 2 জন লোক, জনাব সালাউদ্দিন সাহেব আর একজন হলো আমির খসরু মাহমুদ চৌধুরী। তো সেই আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে তিনি বাংলাদেশ থেকে
প্লেনে করে উড়িয়ে নিয়ে তিনি ইউনূস সাহেবে হাজির করেছেন, যা শো যে আমি আপনার করুণা ভাষার জন্য আই হ্যাভ মাই ওন গার্ডস অ্যান্ড ওন ডিসিশন। সো সেটা শো করে। আবার অন্যদিকে ডক্টর ইউনূসও কম জেদি না। সে অতীতে যে কাজটা করেছে, যেমন দেখা গেল 2 বা 3 উপদেষ্টার পদত্যাগ চেয়েছে, তো সালাউদ্দিন সাহেবদের সঙ্গে যখন বৈঠক হলো লাস্টে, সালাউদ্দিন সাহেবকে রিসিভ করার জন্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তিনি পাঠিয়ে দিয়েছেন। সো এটা যে একেবারে রীতিমতো চপেটা ঘাত। আবার এখানে একই অবস্থা, খলিলুর রহমান সাহেবের পদত্যাগ দাবি করা হয়েছে একেবারে যাকে বলা হয় সংবাদ সম্মেলন করে। এবং আপনি জানেন যে খলিলুর রহমান সাহেবের পদত্যাগের দাবি যারা করেছে তাদেরা সবাই দুটো কাজ, প্রথম উত্তরপাড়াকে খুশি করতে চেয়েছে, সেনাবাহিনীকে খুশি করতে চেয়েছে, অথবা সেনাবাহিনীর পরামর্শে অনেকে তার পদত্যাগ চাচ্ছে, বিএনপি থেকে ছোটোখাটো দলগুলো। দিস দ্য রিয়ালিটি। তো সেখানে তারেক রহমান সাহেবকে রিসিভ করার জন্য খলিলুর রহমান সাহেব গাড়ির দরজার সামনে দাঁড়ানো। তো এখানে ইউনূস সাহেব যেটা হচ্ছে যে তিনিও তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করেছেন বটে, কিন্তু এক সুতা ছাড় দেন নাই। ওই যে আগের মতো যে ব্রাহ্মণ কন্যা একজনের সাথে বিয়ে বসেছে, বলে যে বিয়ে করেছি ঠিকই, 30 বছর ঘর করেছি ঠিকই, কিন্তু ওনাকে আমি হেসেলে রান্নাঘরে ঢুকতে দেইনি। দেখেন তারেক রহমান সাহেবের সাথে বৈঠক হয়েছে, দুজনেরই স্যাটিসফ্যাকশন। আমিও আমির খসরু মাহমুদ সাহেবকে দেখিয়ে দিয়েছি, উনিও আমিও খলিলুর রহমান সাহেবকে দেখিয়ে দিয়েছি। এখন ওই অবস্থাতে বাংলাদেশে আসার পরে বৈঠকে যে ভালো কিছু হয়নি, আমি এটা খুব হাইপোথেটিক্যাল কথা হয়ে যাবে। সেটা হলো, আমি যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে এলেন, আপনি এয়ারপোর্টে নামার পর আপনি দেখবেন যে তিনি ছিলেন ক্লান্ত, বিধ্বস্ত। উনি এর সাথে অনেক লম্বা জার্নি করে এসছেন, কিন্তু ওনার মধ্যে একটা উৎফুল্ল ভাবটা। কিন্তু এইবার যিনি লন্ডন থেকে এলেন, ওনার মুখে কোনো হাসি ছিল না, বক্তব্য ছিল না, এবং পুরো মানে শুকনো একটা মুখ ওনার। সেকেন্ড থিং হলো, তারেক রহমান সাহেব যখন ঢুকলেন বৈঠকে, গাড়ি থেকে যখন নামলেন, তখন তিনি যেভাবে হাসি মুখে ছিলেন, তারপরে শেষে জনাব ইউনূস সাহেবের সাথে যখন কথা বলছিলেন, করমর্দন করছিলেন, এবং পাশাপাশি চেয়ারে বসে যখন ছবি তুলছিলেন, সেখানে যে বিনয় ছিল, সাবমিশন ছিল, ভদ্রতা ছিল। উনি যখন ওখান থেকে বের হয়ে আবার গাড়িতে উঠলেন, আপনি দেখতে পারবেন যে উনি হাত নাড়িয়েছেন, কিন্তু ওনার ঠোঁট নড়েনি, একদম তারেক রহমান সাহেবের ঠোঁট নড়েনি, মুখে ন্যূনতম হাসি ছিল না। এবং আমার কাছে মনে হলো, আমি তো ওই যে খুব করে দেখেছি যে যাওয়ার সময় আমার গায়ের রঙ তো ফর্সা ছিল, ওখানে ঢোকার সময়, বের হওয়ার সময় কিছুটা হলেও সেখানে মুখ কালো ছিল, গায়ের রং। উনি তেমনি ধবধবে সাদা, কিন্তু গায়ের রং একটু কালো হয়ে গেছে। এইসব চিহ্ন কি প্রমাণ করে যে তিনি সন্তুষ্ট না? তিনি সন্তুষ্ট না। বৈঠকে ভালো কিছু আলাপ আলোচনা ফলদায়ক হয়নি, এটা ফর্মাল। আর অনেক সময় আছে না, যেটা ঘরের মধ্যে আপনি দাওয়াত করে খুব করে নিয়েছেন, নেওয়ার পর আসলে আপনাকে চ্যাপা শুটকি দিয়ে খাবার দিয়েছেন, দেওয়ার পর আপনি বাড়িতে বলতে পারবেন না যে আমি চ্যাপা শুটকি খাই না। তো ওইরকম একটা অবস্থা দুজনেরই মনে হয়েছে, যে বের হওয়ার পরে এমন কিছু ঘটেছে যেটা বলতে পারেন না। কিন্তু কি ঘটেছে, আপনি যেটা ইন্ডিকেশন দিলেন, 1 নম্বর হলো সালাউদ্দিন সাহেব যে বক্তব্য দিয়েছে, ভেরি রিমার্কেবল, মানে এখানে ভালো কিছু হয়নি। 2 নম্বরে হলো যে নির্বাচন কমিশন যে কথাগুলো বলেছে, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা খুব মানে হাইপোথেটিক্যাল ডিপ্লোমেসি আপনি দেখতে পাবেন। উনি যেমন বলছেন যে ডিসেম্বর মাসে নির্বাচন হবে, তো ডিসেম্বর মাসে নির্বাচন হলে আলটিমেটলি ইলেকশন কমিশনকে তিনি বলবেন যে ডিসেম্বর মাসে নির্বাচন, এপ্রিলে নির্বাচন হবে। কিন্তু উনি এখন পর্যন্ত ওনার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এই দুটো ঘোষণা, অর্থাৎ ডিসেম্বর একটা হলো ফেব্রুয়ারিতে, আর একটা হলো এপ্রিলে, এই দুটো ঘোষণার ব্যাপারে ইলেকশন কমিশনের সাথে এখন আলোচনাই হয়নি। এবং যেটা সিইসি তিনি বলেছেন যে এই ব্যাপারে আমাদের সাথে সরকারের কোনো আলোচনা নেই, সরকার যদি ডিসেম্বরে বলে ডিসেম্বর করব, যেই দিন বলবো সেদিন আমরা নির্বাচনে অনুষ্ঠান করার জন্য আমরা প্রস্তুত আছি। এবং আলোচনা হলেই সরকারের ভাব বুঝতে পারবো। কিন্তু তো এখন দেখেন উনি দুটো ঘোষণা দিয়েছেন, তা উনি যদি আন্তরিকভাবে, ডক্টর আপনি যেটা বলছেন ইলেকশন হবে কি হবে না, তো উনি যদি আন্তরিকভাবে চাইতেন এপ্রিল ইলেকশন হবে, উনি তো আগে ইলেকশন কমিশনের সাথে বসতেন, উনি তো বসেননি। সেকেন্ড থিং হলো, উনি ওখান থেকে তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠকে ফেব্রুয়ারি মাসে এরকম একটা হবে, এই বৈঠকের আগে বা পরে উইদিন 1 ঘন্টার মধ্যে তার প্রথম দায়িত্ব কী ছিল, সিসির সাথে কথা বলা, কিন্তু সেটা তো তারা কেউ করেনি। ইট মিনস এখানে জিরো ফলাফল, এবং এটা পুরোটাই একটা ভাওতাবাজি। তার মানে এপ্রিলের ঘোষণা, ফেব্রুয়ারির ঘোষণা কোনোটাই সরকার মিন করছে না, যেহেতু নির্বাচন কমিশন কমিউনিকেট করা হচ্ছে। কথাই বলেন, আর এই বলো তিনটা, মানে দুটো ঘটনা বললাম, অর্থাৎ সালাউদ্দিন সাহেবের বক্তব্য, সিইসির বক্তব্য। থার্ড হলো আজকের ঘটনা দেখেন, এশরাক গিয়ে সিটি অফিস দখল করে ফেলেছে, সেখানে সে মাননীয় মেয়র
পিছনে সাইনবোর্ড দিয়ে তারপরে সে বৈঠক করেছে এবং সে সেখানে জাস্ট লাইক মেয়রের মতো ঘটনা চালাচ্ছে। এখন এখানে ডক্টর ইউনূস আছে, দেশ চালাচ্ছে, না মেয়র এরশাদ দেশ চালাচ্ছে, না হয়েছে মিলিয়ন্স ডলার কোশ্চেন। হ্যাঁ, আর একটা এক মিনিট শেষ করে দিচ্ছি। প্লাস ওখানে কিন্তু এরশাদ সাহেব একটা দারুণ কথা বলেছেন। তিনি ইউনূস সাহেবকে বলেছেন যে আমার ব্যাপারে যদি আপনাকে সিদ্ধান্ত নিতে হয় তাহলে ওই যে লন্ডনে যে বৈঠক হয়েছে ওই বৈঠকে আমার নেতার সাথে কথা বলেন, কথা বলে তারপরে আমার ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এর আগ পর্যন্ত না। আপনি বুঝেন ব্যাপারটা প্যাস লাগছে। একদম লন্ডন বৈঠক নিয়ে যে উৎসাহ, উদ্দীপনা, খুশির জোয়ার সব কি শেষ হয়ে গেল? মানে এটা কি মানে যদি কঠিন শব্দ ব্যবহার করি, এটা কি ভাওতাবাজি ছিল? ধন্যবাদ আপনাকে। বিষয়টা হলো রনিবার কথার শেষ থেকে শুরু করে আমি কিছু কথা বলি। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী, এটা আমাদের গর্ব। যখন 6 তলায় লিফট ছাড়া উঠায় নামায় তখনও তার পক্ষে কথা বলেছি, কারণ তিনি জাতীয় সম্পদ এবং তিনি বিশ্ববিখ্যাত এবং বিশ্বের সম্মানী ব্যক্তি। কিন্তু এই ব্রিটেন সারা বিশ্ব শোষণ করেছে একসময়। সেই ব্রিটেনে তিনি ভিজিটে গেলেন, তিনি প্রাইভেট ভিজিটে গেলেন, সরকারের পক্ষ থেকে বলল সরকারি ভিজিট। তো সরকারি ভিজিটে আমরাও গেছি, কিংয়ের গেস্ট হিসেবে গেছি, সৌদি আরবের চীনের কমিউনিস্ট পার্টির গেস্ট হিসেবে গেছি, উত্তর কোরিয়ার কমিউনিস্ট পার্টির গেস্ট হিসেবে ভিজিট করেছি। গেস্ট, সরকারের গেস্ট কি হয় আমি ছোট মানুষই বুঝি। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তো বিশ্ববিখ্যাত, বেচারারে খাবার দেয় নাই, হোটেল দেয় নাই, হোটেলের ভাড়া দেয় নাই, পুলিশ এসে ধাওয়া করছে, পুলিশের উনি ওই হোটেলের ভিতরে বাড়িতে পারে নাই, 3.5 কোটি টাকা এখানে ভাড়া দিয়েছে, খাবার দিয়েছে হোটেলে। তো এই কত উপহাস করছে আমাদের এই বিশ্ববিখ্যাত বাংলাদেশি নেতাকে। তো এখানে আমার কাছে মনে হয়েছে যে ধরেন তিনি, আমরা শুনলাম প্রধানমন্ত্রীর সাথে, ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে, তিনি দেখা করেন, তিনি নাকি পরে বলে যে উনি কানাডা চলে গেছে। একটা গেস্ট চলে গেছে, আন্তর্জাতিক মানের গেস্ট, ধরেন বাংলাদেশের চিফ অ্যাডভাইজার না, সে তো আগে তো সবাই যেখানেই গেছে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান তার সাথে দেখা করে, কিন্তু এখানে উনি দেখা করেন নাই। আপনি দেখেন হোটেলটা ঘেরাও করেছিল আওয়ামী লীগের লোকরা, প্রতিবাদ করছে, সেখানে কোনো সিকিউরিটি নেই। যখন প্রেস সেক্রেটারিকে ধাওয়া করে আর ওই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে, তখন আর পুলিশ চিহ্ন দেখায়, বুঝেননি? তো এটা একটা উপহাসের ব্যাপার হয়েছে। না, এখন প্রশ্ন হচ্ছে আপনার উল্টা আসেন যে আলোচনায় আসলে আমি ফুললি কনফিউজ, কোনো পক্ষেই যেতে নেই। আমার কাছে মনে হয়েছে ইউনূস যে চতুর, তিনিই জিতে আছেন, তিনি এক সুতাও ছাড়েন নাই, এক সুতাও না। কিন্তু বিএনপি 17 বছর নির্বাচন করতে পারে না, এখন আসে নানাভাবে এনসিপি আছে, জামাত আছে, নানানভাবে সমস্যা তৈরি করতেছে, নির্বাচনের পথে যেতে পারে না। তার ফলে ডিসেম্বর একটা ডেডলাইন দিল, কিন্তু ইউনূস সাহেব প্রথমে কিন্তু ডিসেম্বরই বলেছে, পরে কিন্তু প্রেস উইং থেকে বলে দেওয়া হয়েছে ডিসেম্বর থেকে জুন। হ্যাঁ, এটা যে পরিকল্পিত একটা সময় নয়, আমাদের বাংলাদেশের আবহাওয়া এবং ওই সময়ের যে সিচুয়েশন বাংলাদেশে হয়, এতে তো এটা অবাস্তব। তিনি বলার জন্য বলে দিয়েছে, এতে মিন করে তিনি ইলেকশন দিতে চান নাই। এবং এখনও আপনারা দেখেন যে যতগুলি কথা হয়েছে, আপনি খেয়াল করে দেখেন, ওখানে যেমন রনি ভাই বলছে, ওই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তার তো পদত্যাগ চাইছে। হ্যাঁ, সেই মনে হয় ড্রাফটটা করেছে, সে এই যৌথ বিবৃতি উপস্থাপন করছে। আমির খসরু মাহমুদ বলেছে আমরা খুব সন্তুষ্ট, বুঝিয়া না বুঝিয়া 1.5 ঘন্টা ভিতরে আলাপ হচ্ছে, কিছু জানে কি জানে না তা জানি না। হ্যাঁ, এবং দেখেন প্রত্যেকটা জিনিসে বলছে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে মধ্যে নির্বাচন হতে পারে, নাও হতে পারে। হ্যাঁ, শর্ত সকল প্রস্তুতি ফেব্রুয়ারির প্রথমার্ধে, ফেব্রুয়ারি প্রথম সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে, তার মানে প্রস্তুতির সাথে সম্পর্কযুক্ত। এরপরে বলছে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। হ্যাঁ,
এরপরে আমির খসরু মাহমুদ বললো আমরা খুব সন্তুষ্ট। না, এই কথাগুলো শোনার পরেই উনি সন্তুষ্ট বলেছেন। হ্যাঁ, তার মানে ওইটাই বলছি, তারপরেই উনি বলছেন। তা এখন আমার প্রশ্ন হচ্ছে যে উনি বিচার যদি বলেন, বিচার তো একটা মাত্র চার্জশিট হয়েছে, একটা মাত্র বিচার, তো উনি তো 50 বছর লাগবে, উনি তো বাঁচবেনই না, সংস্কারটা করবে কে? উনি কি মনে করে আরো 50 বছর বাঁচবে? না আজিজ ভাই, আমার প্রশ্ন হচ্ছে রনি ভাই তখন যা বললেন, আপনি যেটুকু বলেছেন বা আমরা গত কদিন ধরে যা কিছু শুনেছি, তাতে করে ফলাফল তো আসলে ভালো না, বিএনপির জন্য ইতিবাচক না। তাহলে বিএনপি কেন লন্ডনে এবং বাংলাদেশে এত উচ্ছ্বাস প্রকাশ করলো? বিষয়টা হলো যে একটু ডেট তো আগে আসছে, আর না সেটা তো নিশ্চিত হবে না, শর্তযুক্ত। বিএনপি মুখে যাই বলুক না কেন, ভিতরে ভিতরে বিএনপি সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই, কারণ সবগুলোতে ইফ পার্ট যুক্ত আছে। আর ইউনুস হলো ইন্টারন্যাশনাল খেলোয়াড়, ওই ইফ এবং বাট নিয়েই কিন্তু ইলেকশন দিবে না যে আমার সংস্কার। বিএনপি কি না বুঝেই সন্তুষ্ট হয়েছে, নাকি বুঝেও সন্তুষ্ট হওয়ার পেছনে কোনো কারণ আছে? ইউনুসের ভোটও চরে ঠেকে গেছে, এই জন্য ওনারা উপরে সন্তুষ্টি প্রকাশ করলেও ভিতরে সন্তুষ্ট হতে পারে না। অন্ততপক্ষে একটা নির্বাচনের ডেট তো আগে আনছে, এই একটা সন্তুষ্টি। আবার একটু নড়াচড়া ভাবও দেখাচ্ছে, যদিও এর কোনো অগ্রগতি নাই। ইলেকশন কমিশন তো কিছু করছে না, আসে তো যদি এটা আলোচনায় অগ্রগতি হতো এবং ডক্টর ইউনূস যদি ইলেকশন দিতেই চাইতো, প্রথম তো টেলিফোনটা হোক আর বৈঠক হোক, ইলেকশন কমিশন পাইতো। ইলেকশন কমিশন তো কিছু জানে না। এখন ইলেকশন কমিশন বৈঠক করবে, বৈঠক করে তার ইউনূস সাহেবের মুড বুঝবে।